আজকে ডেট কত? আজকে ডেট সরি আজকে ডেট হচ্ছে ৮ তারিখ। ৮/৬/২০২৪। আজকে আমরা প্রবাহী তড়িতের একদম লাস্ট পার্ট আলোচনা করব, মাইক্রোস্কোপিক ভিউ অফ ইলেকট্রিসিটি। মানে হচ্ছে তড়িৎ প্রবাহে, এই যে তড়িৎ প্রবাহ হয় অ্যাকচুয়ালি ভেতরে তড়িৎ প্রবাহ যে হয় মেটালের মধ্যে দিয়ে, সেই তড়িৎ প্রবাহকে আমরা অণুবীক্ষণের তলায় দেখব যে অ্যাকচুয়ালি কি হয়। তো অণুবীক্ষণ যন্ত্রে যদি আমাদের দেখা যেত যে তড়িৎ প্রবাহ কোনো একটা মেটালের মধ্যে দিয়ে কেমন ভাবে তড়িৎ প্রবাহিত হয়, সেই জিনিসটা সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। মানে আমরা বাইরে দেখি, সাপোজ ধরা যাক এটা একটা তার, যদি আমি জুম করে দেখি, সেই তারের এই প্রান্তে আমি ধরে নে 10 ভোল্ট বিভব দিয়েছি, এই প্রান্তে আমি 1 ভোল্ট বিভব দিয়েছি বা 0 ভোল্ট বিভব দিয়েছি, তাহলে আমরা জানি যে তড়িৎ এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু এই যে তড়িৎ প্রবাহিত হবে তার অ্যাকচুয়াল কারণ কি? এই আয়ের কারণ কি? এই আয়ের কারণ আমরা জেনেছি যে আই বা তড়িৎ প্রবাহ যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের জন্য। তাহলে ইলেকট্রন গুলো প্রবাহ হয়, ইলেকট্রন কণাগুলো প্রবাহ হয়, ইলেকট্রন প্রবাহের জন্য এটা হয়। এবং ধাতুর ক্ষেত্রে যদি আমরা বলি, স্পেশালি ধাতুর ক্ষেত্রে, ধাতু যেহেতু পরিবাহী, পরিবাহী, তাই ধাতুর ক্ষেত্রে হচ্ছে মুক্ত ইলেকট্রন বেসিক্যালি তড়িৎ প্রবাহন করে। তাহলে আমরা জানি আবার মুক্ত ইলেকট্রন ধাতুর ক্ষেত্রে নেগেটিভ বিভব থেকে টু পজিটিভ বিভব যায়, এই দিক দিয়ে ফ্লো করে। তো এখন আমরা সিম্পলি এখন ওহমের সূত্র এর আগে পড়েছি, ওহমস ল পড়েছি, ভি ইকুয়াল টু আই আর, এই যে সূত্রটা আমরা পড়েছি সেখানে আমরা সিম্পলি ধরেছি যে এইটা একটা রোধ, যা মান হচ্ছে, রোধের মান হচ্ছে আর। এইদিকে একটা বিন্দু নিয়েছি এ বিন্দু, এইদিকে একটা বিন্দু নিয়েছি বি বিন্দু, এখানকার ভোল্টেজ হচ্ছে ভিএ, এখানকার ভোল্টেজ হচ্ছে ভিবি, এবং ধরে নিয়েছি ভিএ, যদি ধরে নিই ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি, তাহলে আমরা ধরেছি কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, এটা আমরা জানি। আর যদি ভিএ মাইনাস ভিবি, এই যে বিভবের পার্থক্য, এটা সমান যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু আই আর হচ্ছে ওহমের সূত্র। তো এই যে ওহমের সূত্র, এরও কি কোনো মাইক্রোস্কোপিক কোনো একটা সূত্র ল আছে যেটা ওহমের সূত্রের অনুরূপ? তাহলে সেগুলোও নিয়ে আমরা আলোচনা করব। আমরা কারেন্ট কেমন ভাবে প্রবাহিত হয়, ইলেকট্রন সংখ্যার উপর কেমন ভাবে নির্ভর করে, এরিয়ার উপর কেমন ভাবে নির্ভর করে, এই সমস্ত নানা রকম জিনিস আমরা ভেতরে ঢুকে দেখব যে অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো এর জন্য কেমন ভাবে কি পরিবহন হয়, রোধ কেন হয়, কারেন্ট কিভাবে প্রবাহিত হয়, ইলেকট্রনগুলো ঠিক কেমন ভাবে গতিশীল হয়। তাই আজকের টপিক হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানালিসিস, মাইক্রোস্কোপিক অ্যানালিসিস অফ ইলেকট্রিক কারেন্ট। তার জন্য আমরা প্রথমে আমরা একটা পরিবাহী, যেটাকে আমরা তার এরকম ধরতাম, রোধ আর, এটা তড়িৎ পরিবাহী তার, এটাকে আমরা জুম করছি। জুম করলে আমরা ধরে নাও এত বড় একটা পরিবাহী পেয়েছি, জুম করে মাইক্রোস্কোপের তলায় দেখছি, এইটা ধরে নাও তড়িৎ পরিবাহী। এটা 2D তে এঁকেছি, তারটা অ্যাকচুয়ালি 3D তে হবে। তো যদি কোনো রকম কোনো, এইদিকে ধরে নাও এইদিকে একটা বিভব আছে, এইদিকে একটা বিভব আছে, বা এইদিকে কিছু পজিটিভ দিয়েছি, এদিকে নেগেটিভ দিয়েছি, বা কিছু একটা করেছি, যদি আমি দুই দিকের বিভব একই রাখি, ধরে নাও এখানে বিভব হচ্ছে ভি, এখানেও বিভব ভি, তাহলে উভয় দিকে একই বিভব, তাহলে দেখা যায় এই যে মুক্ত ইলেকট্রনগুলো আছে এরা এইদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। তো এদের মোশন গুলো টু অ্যান্ড ফ্রো মোশন হতে থাকবে, কিন্তু আলটিমেটলি বাইরে অবশ্যই বেরোবে না। এটাকে বরং বেশি করে দিচ্ছি, টু অ্যান্ড ফ্রো মোশন হবে এই মুক্ত ইলেকট্রনগুলো
এদের এলোমেলো গতি হয়, যেদিকে খুশি যেতে পারে। এরা যেহেতু মুক্ত ধাতুর পৃষ্ঠে, এরা যেদিকে খুশি যেতে পারে। যদি আমরা উভয় দিকে একই বিভব দিই, কোনো বিভবের পার্থক্য না দিই, তাহলে এই ইলেকট্রনগুলো জিগজ্যাগ মোশন করবে। কিন্তু সময়ের সাথে সাথে আমি যদি দেখি ইলেকট্রনের গড় অবস্থান কোথায়, তাহলে দেখব গড় অবস্থান কিন্তু পরিবর্তন হয় না। গড় অবস্থান পরিবর্তন হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে তারের মধ্যে মধ্যে দুই দিকে যদি বিভবের কোনো পার্থক্য, ভোল্টেজের ডিফারেন্স আমি না রাখি, তাহলে ইলেকট্রন কোনো দিকে এক্সট্রা টান পায় না। একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ যদি না রাখি, দুই দিকে যদি সমান বিভব রাখি, দুই দিকে সমান পজিটিভ সমান নেগেটিভ যদি রাখি, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন কোনো একটা দিকে এক্সট্রা টান পায় না, পুল পায় না। এটা অ্যাজ ইফ যেন কোনো চোখ বেঁধে দিয়েছে, ধরে নাও কোনো একজন, এটা হচ্ছে একটা, ধরে নাও পুকুর, এটা একটা লেক, সেই লেকে চোখ বেঁধে দিয়েছে কাউকে, সে সাঁতার কাটছে, সে চোখ বেঁধে সাঁতার কাটছে, যে কোনো দিকে সাঁতার কাটছে। তো দেখা যায় যে আলটিমেটলি সে কিন্তু তার যে মিন অবস্থান মানে গড় অবস্থান, সেটা কিন্তু অপরিবর্তিত থাকে, কোনো চেঞ্জ হয় না। এটা সিমিলারিটি। একটা পুকুরে কেউ যদি চান করে বা কোনো লেকে চান করে, তার চোখ বেঁধে দেওয়া হয়, সে যদি এদিক ওদিক সেদিক যে কোনো দিকে ঘুরতে থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার যে স্নান করবে সাঁতারু, তার কিন্তু গড় অবস্থানের পরিবর্তন ঘটবে না। কারণ লেকে বা পুকুরে, পন্ডে, এগুলোতে কিন্তু কোনো রকম কোনো জলের কোনো কারেন্ট থাকে না। জল একদিক থেকে অন্যদিকে যায় না, এটা স্ট্যাগন্যান্ট ওয়াটার। সেই স্ট্যাগন্যান্ট ওয়াটার, এদের যেমন একটা স্ট্যাগন্যান্ট ওয়াটার, কোনো প্রবাহ থাকে না, জল প্রবাহ থাকে না, প্রবাহ নেই, জল প্রবাহ নেই। সিমিলারলি একই রকম ইকুইভ্যালেন্ট জিনিস হচ্ছে, এইটা হচ্ছে একটা তার, ইলেকট্রিক্যাল ওয়্যার, যে ওয়্যারের দুই দিকের বিভব, এই দিকের বিভব হচ্ছে ভি, এই দিকেরও বিভব হচ্ছে ভি, উভয় দিকে সমান বিভব, ডেল্টা ভি সমান 0, বিভব পার্থক্য হচ্ছে 0। তার মানে ইলেকট্রন, সে কিন্তু এরকম এরকম মোশন করবে, কিন্তু আলটিমেটলি তার যে গড় অবস্থান সেটা চেঞ্জ করবে না। তাহলে ইলেকট্রন যদি তার গড় অবস্থান না চেঞ্জ করে, তাহলে কোনো আধানও বাম দিকেও গড় শিফট করবে না, ডান দিকেও গড় আধানের কোনো পরিবর্তন হবে না। তার মানে আধানের যদি সময়ের সাথে পরিবর্তন না হয়, তাহলে আমি কোনো কারেন্ট পাবো না। তো এটাই হচ্ছে যুক্তি। যদি কোনো তারের দুই প্রান্তের বিভব পার্থক্য না থাকে, সেখানে যে প্রচুর পরিমাণে ধাতুর মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনের জিগজ্যাগ মোশন হয়, কিন্তু তাদের গড় অবস্থানের কোনো পরিবর্তন হয় না। ফলে সময়ের সাপেক্ষে কোনো রকম কোনো নেট আধান বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে যায় না, অর্থাৎ তড়িৎ প্রবাহ হয় না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি? যদি এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, সিদ্ধান্তে এলাম। কি সিদ্ধান্ত এলো? যে যদি তড়িৎ পরিবাহীর তড়িৎ পরিবাহীর দুই প্রান্তে কোনো বিভব প্রভেদ না থাকে, বিভব পার্থক্য না থাকে, তবে পরিবাহীর উপরিপৃষ্ঠে থাকা উপরিপৃষ্ঠে থাকা মুক্ত ইলেকট্রন সমূহের মুক্ত ইলেকট্রন সমূহের জিগজ্যাগ মোশন হলেও, জিগজ্যাগ মানে এলোমেলো, এদিক সেদিক এদিক সেদিক এলোমেলো মোশন হলেও, তাদের গড় অবস্থানের কোনো পরিবর্তন হয় না।
পরিবর্তন হয় না। ফলে কি হয়? তাই এখানে যেহেতু হয় না, তাই তাই কোনো নেট তড়িৎ প্রবাহ হয় না। ফলে I equal to 0। তার মানে এখানে আমি কি পেলাম? এখানে কনক্লুশনে পেলাম, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বিভব পার্থক্য V হয়, বিভব পার্থক্য যদি তোমার যেটা বলছিলাম VA মাইনাস VB, এইটা যদি সমান 0 হয়, তার রেজাল্টে কনক্লুশনে আমরা পাবো কারেন্ট সমান 0। তাহলে আমরা ভেতরে ঢুকে দেখলাম যে ইলেকট্রনের জিগজ্যাগ মোশন আছে, কিন্তু গড় অবস্থার কোনো পরিবর্তন হয় না। এবার আমরা দেখার চেষ্টা করছি যে যদি যদি ইলেকট্রনগুলো আহ, তোমার ইলেকট্রনগুলো ধরো ধরো তোমার এই প্রথম কথা হচ্ছে জিগজ্যাগ মোশন হয় কেন, এগুলো আমরা আগে আলোচনা করেছি। স্টিল আমরা আরেকবার মধ্যেখানে জিজ্ঞাসা করছি যে মুক্ত ইলেকট্রন ধাতু পৃষ্ঠে, মুক্ত ইলেকট্রন ধাতব পৃষ্ঠে এলোমেলো ভাবে বিচরণ করে কেন? যদি জিজ্ঞাসা করা যায় তাহলে আমরা কি অ্যান্সার দেবো? খুব সিম্পল অ্যান্সার হচ্ছে এই যে ধাতব বন্ধন, যেটা নিয়ে তোমাদের আগের দিন আলোচনা করেছিলাম, যে ধাতব বন্ধন থাকে। আমরা জানি ধাতুর ক্ষেত্রে ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, কেলাস গঠন থাকে, যেখানে একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর কিছু পজিটিভ আয়ন কোর থাকে, এবং এখানে কিছু পরিমাণ তোমার এদের নিজস্ব তোমার এই ইলেকট্রন কক্ষপথ থাকে। তারপর এখানে পুরো ওভারল্যাপ একটা ইলেকট্রন কক্ষপথ থাকে, যেখানে মুক্ত ইলেকট্রন গুলো ঘোরে, এবং এই মুক্ত ইলেকট্রন গুলো এদিক ওদিক ঘোরে। এবার এটা 1D ছবি এঁকেছি, এরকম 2D হবে একটা প্লেনের মধ্যে। এবার 2D যদি আমি আঁকি তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে ধরো পজিটিভ আয়ন আছে, এখানে একটা পজিটিভ আয়ন আছে, এখানে একটা পজিটিভ আয়ন আছে। এবার ইলেকট্রনটা যখন এইখান থেকে এখানে যাচ্ছে, তখন এ খানিকটা একে টেনে নিচ্ছে, এর গতিবেগ এইদিকে আছে, তাই ইলেকট্রন এদিকে ঘুরে যাবে। আবার দেখা যাবে এখানে একটা পজিটিভ আয়ন আছে, এইদিকে ঘুরে যাবে, ইলেকট্রনটা তখন এই অ্যাট্রাকশনে এইদিকে ঘুরে যাবে। এইভাবে ইলেকট্রন বিভিন্ন অ্যাট্রাকশনের জন্য এদিকে 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 ঘুরতে থাকে। কিন্তু যেহেতু ইলেকট্রনের উপর নেট আকর্ষণ বল এইদিকে থাকে, ফোর্সটা এইদিকে থাকে নেট, ইলেকট্রন যদি ধাতুর পৃষ্ঠে এই বরাবর বিচরণ করে, তাহলে ভেলোসিটিটা এই বরাবর হবে। তাই ফোর্স আর ভেলোসিটি 90 ডিগ্রি কোণ করে থাকে। তাই ইলেকট্রনের এই যে সরণ, তার জন্য কিন্তু কোনো কাজ কিন্তু ধাতুর পৃষ্ঠে ধাতুর মধ্যে থাকা যে আয়ন কোরগুলো আছে তাদেরকে করতে হয় না। কারণ আমরা জানি পাওয়ার সমান হচ্ছে এফ ডট ভি, এবং দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভি কস থিটা। এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইখানে হবে এফ মানে ফোর্স, যে ফোর্স দিয়ে ইলেকট্রনগুলোকে নেট যে ফোর্স দিয়ে ধাতুর অভ্যন্তরের দিকে টানা হচ্ছে, আর ভি কোন দিকে, ভেলোসিটি হচ্ছে ইলেকট্রনের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ওই মুহূর্তে তাৎক্ষণিক বেগ, যেটা ধাতুর পৃষ্ঠে হয়। তাহলে একটা টান হচ্ছে ভেতরের দিকে, একটা পৃষ্ঠে হচ্ছে ইলেকট্রনের গতি, এরা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। তাই এফ ইন্টু ভি ইন্টু কস 90 ডিগ্রি, এই হচ্ছে পাওয়ার, যে পাওয়ারটা লাগে ওই ইলেকট্রনটাকে ড্রাইভ করার জন্য, যে পাওয়ারটা হচ্ছে শূন্য। তার মানে কোন রকম কোনো কাজ ইলেকট্রনের উপর করার দরকার পড়ে না, কারোর কোনো শক্তিক্ষয় হয় না। এটা হচ্ছে নো ওয়ার্ক ফোর্স, যে পুলিং ফোর্সটা আছে এটা হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। তাই ইলেকট্রনগুলো আরামসে ধাতুর পৃষ্ঠে পটাপট পটাপট এদিক ওদিক এদিক ওদিক বিচরণ করতে পারে। আর এদিক ওদিক কেন বিচরণ করে? কারণ হচ্ছে পজিটিভ আয়ন কোর মাঝে মাঝে ওকে এদিক ওদিক টানে, এবং এই যে পজিটিভ আয়ন কোরের সাথে যে কলিশন গুলো হচ্ছে, তার জন্য ও এদিক সেদিক ঘোরে। এবার এদিক সেদিক ঘুরলেও এদিক থেকে ওদিকে চলে যায় না। আমার বক্তব্য হচ্ছে এদিক সেদিক এলোমেলো ঘুরলেও তার গড় অবস্থান পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত না ইলেকট্রন মানে ওই যে ধাতব পরিবাহী, তার দুই প্রান্তের দুই দিকে যদি আমি বিভবের পার্থক্য না করি। সেটা আমরা আগেরবার দেখলাম, এই জাস্ট এক্ষুনি দেখলাম। এখন যদি আমরা দেখি যে ধাতুর দুই প্রান্তে যদি বিভব পার্থক্য করা হয়, তাহলে কি হবে? তাহলে ধরো ধাতুর দুই প্রান্তে বিভব পার্থক্য দেওয়া হলো বা তৈরি করা হলো, তাহলে এক্ষেত্রে কি ঘটবে? তাহলে আমরা দেখি আবার একই রকম আমরা ছবি আঁকে একটা প্লেটের মতো। এটা অ্যাকচুয়ালি
3D ছবি, কিন্তু আমি এখানে 2D আঁকছি। এইদিকে ধরে নাও পজিটিভ বিভব, কথার কথা। এইদিকে ধরে নাও নেগেটিভ বিভব। তাহলে এখানে এক গুচ্ছ ইলেকট্রন আছে, প্রচুর ইলেকট্রন আছে, যারা হচ্ছে তোমার মুক্ত ইলেকট্রন, প্রচুর ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো সব সর্বত্র এরা বিরাজমান, বিরাট পরিমাণ ইলেকট্রন থাকে। একটা ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন কত থাকে জানো? একটা ধাতুর ক্ষেত্রে এই ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব প্রায়, মুক্ত ঘনত্ব মানে কি, একক আয়তনে কটা মুক্ত ইলেকট্রন আছে এটা যদি বলি, মোটামুটি 3 × 10⁻28 এত সংখ্যক পার সেন্টিমিটার, পার মিটার কিউব হয়। বা ধরে নাও 3, কখনো কখনো এটা 5 × 10⁻8 28 পার মিটার কিউব হয়। তাহলে এত সংখ্যক, 1 মিটার কিউবে এত। অ্যাভোগাড্রো নাম্বার মানে কত? অ্যাভোগাড্রো নাম্বার মানে হচ্ছে 6.023 × 10⁻24। এটা কিন্তু পার মিটার কিউবে অনেক, কয়েক হাজার অ্যাভোগাড্রো নাম্বার থাকে। তো প্রচুর পরিমাণে ধাতুর মধ্যে, ধাতুর উপরিপৃষ্ঠে মুক্ত ইলেকট্রন থাকে, এবং এই মুক্ত ইলেকট্রন গুলো সবাই জিগজ্যাগ জিগজ্যাগ মোশন করবে। কিন্তু জিগজ্যাগ মোশন করতে করতে তারা কিন্তু পজিটিভের দিকে আকর্ষিত হবে, এই পজিটিভের দিকে আকর্ষিত হবে। এটাও কিন্তু জিগজ্যাগ মোশন করবে, জিগজ্যাগ মোশন করতে 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 কিন্তু পজিটিভের দিকে আকর্ষণ হবে। এও জিগজ্যাগ মোশন করবে, এরকম জিগজ্যাগ মোশন করতে করতে পজিটিভের দিকে আকর্ষিত হবে। তার মানে আলটিমেটলি এ কিন্তু এদিক ওদিক এদিক ওদিক সাঁতার কাটতে 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 কাটতে, যেমন হয় একটা নদীর মধ্যে যদি চোখ বন্ধ করে কাউকে সাঁতার কাটতে বলা হয়, চোখ বন্ধ করে চোখে একটা ফেটি বেঁধে, তাহলে সে যদি এলোমেলো সাঁতার কাটে, তাহলে নদীর স্রোতের জন্য সে যেমন ড্রিফটেড হয়ে যায়, সরে যায়, সেরকমও কিন্তু ইলেকট্রন একদিক থেকে অন্যদিকে সরে চলে যাবে। তার মানে এই যে ইলেকট্রন গুলো সরে যাচ্ছে, এই দিক দিয়ে, বাম দিক দিয়ে ইলেকট্রন গুলো সরে যাচ্ছে। আর আমরা জানি ইলেকট্রন যেদিকে সরে যায় তার বিপরীত দিকে, তার মানে আধান, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান, নেগেটিভ আধান গুলো পুরোপুরি একদম বাঁ দিকে শিফট করে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে নেগেটিভ আধান যদি বাঁ দিকে শিফট করে যায়, তাহলে ডান দিকে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে বিভব পার্থক্য দেওয়া হলে কি হবে? দেওয়া হলে হবে জিগজ্যাগ মোশন। মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন গুলো কি করবে? মুক্ত ইলেকট্রন সমূহের জিগজ্যাগ মোশনের যে সেন্টার অফ মাস, ওর যে সেন্টার অফ মাস বা তোমার ভর কেন্দ্র যদি আমি বলি, পজিশন, ভর কেন্দ্র, সেটা পজিটিভ আধানের দিকে ধীরে ধীরে শিফট করে যাবে, সরে যাবে। অর্থাৎ আমরা কি বলতে পারি? প্রচুর পরিমাণ ইলেকট্রন ধীরে ধীরে বাঁ দিকে শিফট করে যাবে, কারণ বাঁ দিকে আমি পজিটিভ রেখেছি। তাহলে প্রচুর পরিমাণে নেগেটিভ আধান বাম দিকে শিফট করে যাবে। তার ফলে কি হবে? আধানের সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তার মানে ওই, এই যে পরিবাহীর কথাটা আমি আলোচনা করেছি, পরিবাহী, সেই পরিবাহীর পজিটিভ দিক থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহ হবে। তার মানে এখানে কি হচ্ছে? তাহলে এই পজিটিভের দিকে ধীরে ধীরে আধান সরে যাবে। তাহলে নেট নেগেটিভ আধান, নেট নেগেটিভ আধান, নেগেটিভ আধান পজিটিভ এর দিকে শিফট করবে। অর্থাৎ অর্থাৎ আমরা কি বলতে পারি? তড়িৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হবে, কারণ আমরা ধরে নিয়েছি ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে, ইলেকট্রন যেদিকে শিফট করে যাবে, নেগেটিভ আধান যেদিকে শিফট করবে, তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই দিকে প্রবাহিত হবে। তাহলে মাইক্রোস্কোপিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইলেকট্রন গুলো শিফট করবে, এই ইলেকট্রনের শিফটকে বলা হয় তোমার বিচলন। ইলেকট্রনের এই যে শিফট করা, মুক্ত ইলেকট্রনের মুক্ত ইলেকট্রনের পজিটিভ বিভবের দিকে জিগজ্যাগ মোশন করতে করতে,
জিগজ্যাগ গতি গতি করতে করতে শিফট করে যাওয়াটাকে বিচলন বলে। ইংরেজিতে এটাকে বলা হয় ড্রিফট, ডিআরআইএফটি, ড্রিফট, বিচলন বলে। তাহলে যে বেগে এই যে ধীরে 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 পজিটিভের দিকে সরে যাচ্ছে, সেই এইটাকে বলছে বিচলন। তাহলে যে বেগে ইলেকট্রন পজিটিভের দিকে ইলেকট্রনের সেন্টার অফ মাসটা শিফট করে যাবে মুক্ত ইলেকট্রনে, তাকে আমরা বিচলন বেগ বলবো। তাহলে এখানে আমরা একটা নতুন টার্ম পেলাম, বিচলন বেগ। বিচলন বেগ এটা কি? যে বেগে যে বেগে ইলেকট্রন মুক্ত ইলেকট্রন সমূহ ধনাত্মক দিকে বিচলিত হবে, সরে যাবে, তাকে আমরা বিচলন বেগ বলবো। মনে রাখবে আমরা এক্ষুনি প্রমাণ করবো, এটাকে ইংরেজিতে বলা হয় ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি আমরা এক্ষুনি থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে দেখাবো, এটাকে আমরা ভি সাফিক্স ডি বলবো, ভিডি। আমরা দেখাবো এই যে ভিডিটা, এটা ভেরি 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 লেস, এটা কিন্তু বিশাল মানের নয়। ইলেকট্রন ধীরে 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 পজিটিভের দিকে শিফট করে। এই বেগটা কিন্তু ইলেকট্রনের তাৎক্ষণিক বেগ নয়। ইলেকট্রন যখন সেই মুহূর্তে ফট করে এদিকে চলে আসছে, ফট করে এদিকে চলে আসছে, সেই বেগটাও কিন্তু বিশাল মানের। সেটা বিশাল মানের, প্রায় আলোর বেগের কাছাকাছি, 9.10 বা 8.10 বা প্রায় কাছাকাছি 99% অফ আলোর বেগ এরকম ধরনের হয়। ইলেকট্রন ফটাফট ফটাফট এদিক ওদিক শিফট করে। কিন্তু এই যে ইলেকট্রনের জিগজ্যাগ মোশন চলাকালীন ইলেকট্রনের যে স্পিড, সেটা বিরাট। কিন্তু জিগজ্যাগ করতে করতে যে পজিটিভের দিকে শিফট করে যাওয়ার যে বেগটা, যাকে আমরা নাম দিলাম বিচলন বেগ, সেই বেগটা কিন্তু ভেরি ভেরি স্মল ইন অ্যামাউন্ট। আমরা এটা ক্যালকুলেট করবো, প্রায় দেখবো 1/10 সেন্টিমিটার পার সেকেন্ড, কখনো হয় 1/50 সেন্টিমিটার পার সেকেন্ড, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এই রকম রেঞ্জে হয়, একটা টিপিক্যাল আমি ভ্যালু বললাম। আমরা ক্যালকুলেট করে দেখবো বিভিন্ন ক্ষেত্রে কত হয়। তো খুব একটা বেশি স্পিড কিন্তু হয় না, এটা আলোর বেগের কাছাকাছি হয় না। দিস ইজ ভেরি স্মল ইন অ্যামাউন্ট। তাহলে আমরা দেখতে পেলাম বিচলন কি করে হয়, বিচলন কাকে বলে, যখন দুই প্রান্তের তোর বিভব পার্থক্য দেব, এবং বিচলন বেগ কাকে বলে। এবার আমরা যদি দেখি রোদ কি করে বুঝবো, এই যে ভেতরে রোদ আছে, রোদটা যে উষ্ণতার উপর নির্ভর করে, কেমন ভাবে করে। তাহলে রোধের উৎপত্তিটা যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখি, রোধের উৎপত্তি দেখো, রোধ মানে হচ্ছে বাধা। বাধা, এই বাধাটা উৎপত্তি কেন হয়, সেই একই কারণ। যদি আমরা 2D সারফেস দেখি, তাহলে ইলেকট্রন যেখানে এইদিকে যদি পজিটিভ দেওয়া থাকে, এদিকে যদি নেগেটিভ বিভব, পজিটিভ বিভব এইদিকে দেওয়া থাকে, এদিকে যদি নেগেটিভ বিভব দেওয়া থাকে, তাহলে ইলেকট্রনের উচিত ছিল যে মুক্ত ইলেকট্রন গুলো আছে স্ট্রেট এদিকে চলে যাওয়া, যদি কোনো বাধা না থাকতো। এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় না। কি হয়, তার বদলে এখানে যে বিভিন্ন আয়ন কোর গুলো আছে, সেই আয়ন কোরের সাথে ইলেকট্রনের ধাক্কা লাগে। ধাক্কা লাগে মানে কি, আয়ন কোর গুলো এইদিকে যখন ইলেকট্রনটা যেতে শুরু করে, এইদিকে যেতে শুরু করছে, এ তখন টেনে নেবে, এইদিকে ঘুরিয়ে দেবে। আবার এখানে একটা আয়ন কোর আছে, সে তখন এই বরাবর টেনে নেবে। এইভাবে ইলেকট্রনকে কিন্তু সোজা পথে যেতে দেয় না। তার মানে রোধের উৎপত্তির কারণ কি? রোধের উৎপত্তির কারণ হলো এই যে কেলাসে থাকা যে পজিটিভ আয়ন কোর, কেলাসে থাকা পজিটিভ ধনাত্মক আয়ন কোর যেগুলো থাকে, সেই আয়ন কোরের সাথে মুক্ত ইলেকট্রনের বাধা, ধাক্কা বা ওই আকর্ষণ, এই আকর্ষণ কি করে, মুক্ত ইলেকট্রনের গতিকে বাধা দেয়। মুক্ত ইলেকট্রনের গতিকে বাধা দেয়
পজিটিভের দিকে যেতে, পজিটিভ দিকে যেতে বাধা দেয়? তাহলে যদি বাধা দেয়, তাহলে আমি বলবো এক্ষেত্রে রোধের উৎপত্তি হচ্ছে, রোধের উৎপত্তি হলো, তার মানে তাহলে এখান থেকে আমরা রোধের ব্যাখ্যা করতে পারলাম, কারণ ব্যাখ্যা করতে পারলাম। এবার যদি তোমাকে বলে যে রোধ, এরপরে যদি আমাকে বলা হয় যে রোধ উষ্ণতার সাথে, রোধ উষ্ণতার সাথে বৃদ্ধি পায়, অবশ্যই পরিবাহীর কথা বলছি, এখানে পরিবাহীর কথা বলছি। আমরা কিন্তু অর্ধ পরিবাহী, অতি পরিবাহী এই সমস্ত ডেফিনেশন পড়েছি, সেগুলোর কথা কিন্তু আমি এখানে ডিসকাস করছি না। আমি এখানে পুরোপুরি ধাতব পরিবাহীর কথা বলছি। যে ধাতব পরিবাহীর সব থেকে তোমার বেশি সংখ্যক ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনই কিন্তু পরিবহন করে, কারেন্টটা পরিবহন করে, তড়িৎ প্রবাহ মুক্ত ইলেকট্রনের দ্বারা হয়। তার মানে বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। যখন অর্ধপরিবাহী পড়বো তখন ইলেকট্রন এবং হোল দেখবো। অতি পরিবাহীর ক্ষেত্রে একটা অন্য ধরনের ঘটনা হয়, ফেজ ট্রানজিশন হয়, সেগুলো আমরা ডিসকাস করেছি এবং সেগুলো কিন্তু এখন আমি আলোচনা করছি না। আমি ধাতব পরিবাহীর কথা বলছি। সেই ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কিন্তু বাড়ে, রোধ উষ্ণতা বৃদ্ধিতে বাড়ে। সেটাকে ব্যাখ্যা করব কি করে? তার ব্যাখ্যা কি করে করব? তার ব্যাখ্যা খুব সিম্পল। সেটা হচ্ছে উষ্ণতা যদি বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পেলে এই যে আয়ন কোরগুলো থাকে, কেলাসে থাকা আয়ন কোর, কেলাসে থাকা ধনাত্মক পজিটিভ আয়ন কোর যেগুলো থাকে, তাদের, তারা সবসময় ভাইব্রেট করে, তারা কাঁপে। তাদের কম্পনের, যদি উষ্ণতা বৃদ্ধি করো তাহলে তাদের কম্পনের বিস্তার বেড়ে যায়। এবার বিস্তার যদি বেড়ে যায়, তারা ধাতব পৃষ্ঠের প্রায় কাছাকাছি চলে আসবে। তার মানে সেক্ষেত্রে প্রায় ধাতব পৃষ্ঠের কাছাকাছি মাঝে মাঝে যখন চলে আসবে, তখন ইলেকট্রনের সাথে, ইলেকট্রনের সাথে তাদের ইন্টারাকশন বা ধাক্কা, যেটাকে আমরা বলছি বাংলা ভাষায়, এটা বেশি পরিমাণে হবে এবং সেক্ষেত্রে বেশি পরিমাণে অ্যাফেক্টেড হবে। তাহলে বেশি পরিমাণে ধাক্কা যদি হয়, তাহলে বেশি রোধ হবে। এবার তোমরা যদি জিজ্ঞেস করো যে স্যার কেন কম্পনের বিস্তার বেড়ে যায়, কেন কম্পনের বিস্তার বেড়ে যায়, এই কথাটা কেন এলো? তো সিম্পলি দেখো, এই যে আয়ন কোরগুলো থাকে, এরা কিন্তু সবসময় ভাইব্রেট করে। একবার, একবার উপর থেকে নিচে যায়, একবার নিচ থেকে উপরে যায়, অনেকটা এসএইচএম এর মতো, সিম্পল হারমোনিক মোশনের মতো। এবার এই সিম্পল হারমোনিক মোশনের যে মোট শক্তি, মোট শক্তি তার সমীকরণ কিরকম? তার সমীকরণ হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, যেখানে এম হচ্ছে ভর, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার। এবার যেই আমি উষ্ণতা দেব, উষ্ণতা বৃদ্ধি করব, তার মানে উষ্ণতা বৃদ্ধি মানে এখানে হিট অ্যাড হবে, হিট ঢুকবে, হিট হচ্ছে একটা শক্তি, তাহলে মোট শক্তি বেড়ে যাবে। তাহলে হিট যদি, হিটেড যদি করা হয়, তাহলে এখানে কি হবে? হাফ এম ওমেগা স্কোয়ার দিয়ে তাকে অ্যাডজাস্ট করতে হবে মোট শক্তিটা, এটা বাড়াতে হবে, এটা বাড়বে। এইটা বাড়ার সময় ভর বাড়বে না, কম্পাঙ্ক বাড়বে না, শুধুমাত্র বিস্তারটা বাড়বে। আমরা জানি কোনোভাবে সাধারণত কম্পাঙ্ক কিন্তু বৃদ্ধি পায় না, কোনো বাধা হোক বা বেশি সংখ্যক বেশি এনার্জি হোক, সেক্ষেত্রে কিন্তু কম্পাঙ্ক সবসময় বৃদ্ধি পায় না। কম্পাঙ্ক একটা মোড, একটা ফিক্স থাকে, কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে কম্পাঙ্ক ফিক্স থাকে, ভরও ফিক্স থাকে আয়ন কোরের। তাহলে কেবলমাত্র অপশন, যদি সেই হিটটাকে অ্যাবজর্ব করে নেয় আয়ন কোর, তাহলে হিটটাকে ও রিফ্লেক্ট করবে কি করে? গরম হয়ে গেছে, সেটা রিফ্লেক্ট করবে কি করে? সেটা প্রকাশিত হবে কি করে? তার এ বৃদ্ধি পেয়ে। এ মানে কি? এ হচ্ছে বিস্তার। তাহলে কম্পনের বিস্তার যদি বেড়ে যায়, তাহলে ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন যেগুলো থাকবে, সেই মুক্ত ইলেকট্রনের খুব কাছাকাছি আসবে। তখন যে আকর্ষণ বলে পজিটিভ আয়ন কোরকে টানে, সেটা বেশি পরিমাণ বাড়বে এবং সংখ্যা ও ইন্টারাকশনের পরিমাণ বেশি বাড়বে। ইলেকট্রন বেশি বেশি কার্ভেচার করে একই জায়গার মধ্যে ঘুরপাক খাওয়া শুরু করবে। তারপরে ইলেকট্রনের ড্রিফটিংটা কমে যাবে, তার মানে রোধ বেড়ে যাবে। সো দিস ইজ দ্য রিজন। তার মানে এখানে আমরা
কোয়ালিটেটিভলি বর্ণনামূলক ভাবে আমরা এইটুকু পড়লাম। তাহলে এই জায়গাটা আমরা ডিসকাস কি করলাম? কোয়ালিটেটিভলি কোয়ালিটেটিভলি আমরা আণুবীক্ষণিক ভাবে দেখলাম যে বিচলন কিভাবে হয় মুক্ত ইলেকট্রনের। মুক্ত ইলেকট্রনের বিচলন বলতে কি বোঝায় সেটা দেখলাম। বিচলন বেগ কি জিনিস দেখলাম, এটা বুঝলাম। রোধের উৎপত্তি বুঝলাম। আর তার সাথে সাথে রোদ যে তাপমাত্রার সাথে রোদ যে বাড়ে, উষ্ণতার সাথে টি বাড়লে বাড়ে, সেই জিনিসটা আমরা বুঝলাম। এবং আমরা দেখলাম ভিএ ইকুয়াল টু যদি ভিবি হয় তাহলে তার ফলাফলে কারেন্ট জিরো কেন হয় সেটা বুঝলাম। আর ভিএ গ্রেটার দ্যান ভিবি যদি হয় তাহলে কেন কারেন্টটা এ থেকে বি এর দিকে যায় সেটাও কিন্তু আমরা বুঝলাম মাইক্রোস্কোপিক্যালি শুধুমাত্র মুক্ত ইলেকট্রনের ব্যাপার দিয়ে। আর তার সাথে সাথে বুঝলাম যে জিগজ্যাগ মোশন যেটা হয় সেটা কেন হয়। কিন্তু এই সমস্ত জিনিসগুলো যাই আমরা পড়লাম সব কিন্তু কোয়ালিটেটিভলি, এখানে কিন্তু অঙ্ক কষিনি, শুধুমাত্র বর্ণনামূলকভাবে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, এরকম দিয়ে কেবলমাত্র ফিলিংস নিলাম। এবার আমরা এই জায়গাগুলোর কিছু অঙ্ক কষবো। অঙ্ক কষলে পুরো আমরা আইডিয়া পাবো যে অ্যাকচুয়ালি আমরা কি পড়তে চলেছি, মানে কি পড়ছি এখানে, এবং কতটা পরিমাণে কারেন্ট বৃদ্ধি করতে গেলে কি বাড়াতে হবে, কোন জিনিসটা কি হচ্ছে, এবং ওহমের সূত্রের যে মাইক্রোস্কোপিক একটা চেহারা আছে সেই চেহারাটা আমরা বোঝার চেষ্টা করব, যে ওহমের সূত্রের ভেক্টর রূপটা কিরকম সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে এবার আমরা আসি ক্যালকুলেশনে, কিছু তোমার ক্যালকুলেশন। এখানে একটা নতুন প্যারামিটার আসবে, সেটা হচ্ছে তোমার, আমরা তো প্রথমে অনুপ্রবাহ বেগ, অনু অনুপ্রবাহ বেগ যেটা আমি যেটা ড্রিফট ভেলোসিটি বলেছি, তার আলাদা আবার অনেক নাম আছে। ড্রিফট ভেলোসিটি, সেটাকে অনুপ্রবাহ বেগও বলা হয়, কেউ বিচলন বেগও বলে, কেউ আবার তাড়না বেগ বলে, তোমাদের বই থেকে দেখে দেখে লিখছি, তাড়না বেগ বলে। তো যাই হোক, দিস ইজ ড্রিফট ভেলোসিটি, এটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এবার আর একটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব। এটাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি। এটা কি? এটাকে আমরা যে আকারে চিহ্নিত করব, এবং এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা সংজ্ঞা হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্যে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক ক্ষেত্রফলে লম্বভাবে যতটুকু তড়িৎ প্রবাহ হয় তাকেই বলা হয় প্রবাহ ঘনত্ব। তার মানে কি? তার মানে হচ্ছে এইটা যদি তোমার একটা পরিবাহী হয়, এবার তার মধ্যে দিয়ে ধরে নাও এখানে কোনো একটা তার ক্ষেত্রফল, এর মধ্যে দিয়ে যদি ধরে নাও আই তড়িৎ প্রবাহিত হয়, এদিক দিয়ে ধরে নাও আই তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এখানে যদি তোমার ক্ষেত্রফলের ডাইরেকশন এ হয়, তাহলে প্রবাহ ঘনত্ব কি বলেছে? একক ক্ষেত্রফলে কতটুকু তড়িৎ প্রবাহ হবে লম্ব দিকে। তার মানে কি? এই লম্ব দিকে তড়িৎ প্রবাহ হবে মানে এই এরিয়াটাকে আমরা লম্ব করে নেব, এরকম লম্ব করে নেব। লম্ব করলে এই যে দুটো এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ক্ষেত্রফল হবে এ কস থিটা। এটা হচ্ছে ইফেক্টিভ ক্ষেত্রফল। তার মধ্যে দিয়ে কারেন্ট কত গেছে? আই। আই হচ্ছে প্রবাহ। তাহলে
এই ক্ষেত্রফল অ্যাকচুয়াল এরিয়াটা ধরে নাও এ, এরকম এরিয়া এ, এটা ধরে নাও এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে এ ক্ষেত্রফল, কিন্তু ক্ষেত্রফলের দিকটা তো এই বরাবর হয়। আমরা জানি তলের সাথে লম্ব হয় ক্ষেত্রফলের ডাইরেকশন। তো এইটা হচ্ছে এ ভেক্টর, কিন্তু লম্বভাবে যেহেতু বলেছে তাই ক্ষেত্রফলটা আমার এই ক্ষেত্রফলটা নিতে হবে। এবার এই ক্ষেত্রফলটা যদি এ হয় আর এইটা যদি এইটা তখন হবে এ কস থিটা, যদি এই যে অ্যাঙ্গেলটা হয় থিটা। এটা আমরা আলোচনা করেছিলাম যখন আমরা গাউসের সূত্র পড়েছিলাম। তাই লম্বভাবে যদি ক্ষেত্রফলের কথা বলা হয় তখন ইফেক্টিভ এরিয়াটা কিন্তু হবে এ কস থিটা। তাহলে দেখো সংজ্ঞা অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, প্রবাহ ঘনত্বের মান যে সমান কি, যে সমান হচ্ছে একক ক্ষেত্রফলে লম্ব হবে তড়িৎ প্রবাহ কত হয়, এখানে কারেন্ট তড়িৎ প্রবাহ কত আই, লম্ব ক্ষেত্রফল কত, এটা ইফেক্টিভ লম্ব ক্ষেত্রফল কত এ কস থিটা, তাহলে আই বাই এ কস থিটা সমান জে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সংজ্ঞা অনুযায়ী জে সমান তড়িৎ প্রবাহ এতটা আর লম্ব ক্ষেত্রফল কতটা, তাহলে আই বাই এ কস থিটা। তাহলে যদি বর্গগুণন করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আই সমান হচ্ছে জে এ কস থিটা। তা দেখো এখানে জে হচ্ছে কারেন্ট ডেনসিটি, এটা হচ্ছে ভেক্টর রাশি। এখানে এই যে জে এটা হচ্ছে মান শুধুমাত্র কারেন্ট ডেনসিটি, এটাও হচ্ছে মান কার, এটা হচ্ছে এরিয়ার মান, এটা হচ্ছে জে এর মান, আর থিটাটা হচ্ছে দেখো এইদিকে হচ্ছে জে, এইদিকে হচ্ছে এ। যদি আমার এরিয়াটা এরকম বাঁকা থাকে তাহলে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে জে, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এবং এই যে অ্যাঙ্গেলটা আমি নিয়েছিলাম এই অ্যাঙ্গেলটাও তোমার থিটা হবে, যে থিটাটা আমরা নিয়েছিলাম। তাহলে এইটা যদি থিটা হয় এটাও থিটা হবে, তোমরা দেখে নিতে পারো। তো তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ভেক্টরের মান ইন্টু কস থিটা সমান একটা স্কেলার রাশি, আই সমান আমরা জানি স্কেলার রাশি, তার মানে কারেন্ট হচ্ছে একটা স্কেলার রাশি। আবার প্রমাণিত হলো এ কিন্তু কারেন্ট ডেনসিটি ভেক্টর এবং এরিয়া ভেক্টর, এদের দুজনের ডট প্রোডাক্ট। তাহলে আই সমান কি, আই সমান হচ্ছে জে ডট এ। এটা কখন, যদি তোমার ধরে নাও যেটা পরিবর্তনশীল না হয় এরিয়ার মধ্যে দিয়ে, থ্রু আউট দা এরিয়া যদি পরিবর্তনশীল না হয়, যদি কনস্ট্যান্ট যে, যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট হলে এই সমীকরণ, যদি যে ভ্যারি করে, যদি যে ভ্যারি করে তখন আমাদেরকে এই ছোট 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 এরিয়া ধরে করতে হবে। তাহলে যে এই যে কারেন্টটা এটা সমান আমরা লিখতে পারি জে ডট এ, যেমন এখন পেলাম, যদি এই যে এরিয়াটা আমি কনসিডার করেছি এ এরিয়া, সেই এরিয়ার মধ্যে দিয়ে কারেন্ট ডেনসিটি সব জায়গায় যদি কনস্ট্যান্ট হয়, যেটা ধরে নাও সবসময় যে যদি হয় তাহলে এই ফর্মুলা, কিন্তু যদি ভ্যারি করে, যখন যে কনস্ট্যান্ট তখন এই ফর্মুলা, যদি যে ভ্যারি করে তখন কি হবে, তখন হবে আমরা কি করব, এই যে এরিয়াটা পেয়েছি সেই এরিয়াটায় ছোট 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 এরিয়া ধরবো, যে এরিয়াটা হচ্ছে ডি এ এরিয়া। তখন যদি কারেন্ট ডেনসিটি হয় যে, এখানে অ্যাঙ্গেল থিটা যদি হয়, তাহলে ডি এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, ডিআই সমান জে, সেই জায়গাকার জে ডট ডিএ। এখানে হচ্ছে ডিএ এরিয়া, এরিয়াটাকে অনেকে এ ধরে অনেকে এস ধরে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ধরতে পারো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে মোট প্রবাহ কত হবে ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাহলে দ্যাট ইজ আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিআই হবে। তার মানে কত হবে, ইন্টিগ্রেশন অফ জে ডট ডিএ। তাহলে এখানে পরিবর্তনশীল যে যদি হয়, পরিবর্তনশীল ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি জায়গায় যদি একই পরিমাণ যে যদি না হয়, পরিবর্তনশীল কারেন্ট ডেনসিটি যদি হয়, প্রবাহ ঘনত্ব যদি হয়, তাহলে ফর্মুলা হচ্ছে এইটা। আর যদি পরিবর্তনশীল না হয় তাহলে এটা হচ্ছে এইটা। কিসের কিসের ইকুয়েশন, তড়িৎ প্রবাহের মানের ইকুয়েশন। কোনো একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এ, যার মান হচ্ছে এ ক্ষেত্রফল, আর যার মধ্যে দিয়ে কারেন্ট ডেনসিটি যাচ্ছে যে, সেটা ভ্যারি করতে পারে বা কনস্ট্যান্ট থাকতে পারে। যদি কনস্ট্যান্ট হয়, ভেরিয়েবল না হয়, তাহলে পাতি জে ডট এ, আর যদি ভেরিয়েবল হয় আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে।
এই কারেন্ট ডেন্সিটি সম্বন্ধে আমরা আইডিয়া পেলাম। এবার আমরা একটা স্পেশাল কেস ধরছি, যে ধরে নাও যে হচ্ছে ধ্রুবক এবং এইটা ধরে নাও এরিয়া, এইদিকে এরিয়া আর এইদিকেই যে, তার মানে কি? তার মানে হচ্ছে যে তলের সাথে লম্ব, যেমনটা আমরা বারবার আলোচনা করেছিলাম, তলের সাথে লম্ব মানে এরিয়া ভেক্টরের সাথে বা ক্ষেত্রফল ভেক্টর যেটা আছে, ক্ষেত্র ভেক্টর, তার সাথে এর সাথে কেমন হবে? এর সাথে হবে সমান্তরাল। বারবার এই জায়গাটায় কিন্তু আমাদের নাম্বার কাটার চেষ্টা করবে। তলের সাথে লম্ব মানে ক্ষেত্রফল ভেক্টরের সাথে হয় সমান্তরাল হবে, না হলে বিপরীত সমান্তরাল হবে। আমাদের এই ক্ষেত্রে আমরা ধরছি সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে থিটার মান কত হবে? এই ক্ষেত্রে থিটার মান হবে 0 ডিগ্রি। কারণ দেখো যে যেদিকে এও সেদিকে। তাহলে সেক্ষেত্রে আই সমান কত হবে? সেক্ষেত্রে আই সমান হবে জে ইন্টু এ ইন্টু কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মানে 1। তার মানে আই সমান এখানে হবে জে ইন্টু এ। তাহলে এক্ষেত্রে জে সমান কত হবে? পাতি আই বাই এ। তাহলে যদি লম্বভাবে যায় এক্ষেত্রে কি হবে? ধ্রুবক মানের সমপ্রবাহ, একদম স্থির প্রবাহ, স্থির প্রবাহ এবং যে কনস্ট্যান্ট, এরকম একটা জায়গা, এরিয়া ক্ষেত্রফল হচ্ছে এ ইজ প্যারালাল টু জে, ক্ষেত্রফল ভেক্টর জে এর সাথে প্যারালাল, এরকম কেস হলে কিন্তু এরকম হবে, জে ইকুয়াল টু আই বাই এ ইকুয়েশন হবে। আবার যদি এরকম ধরি, যদি তোমাকে বলা হয়, প্রশ্ন করা হয়, কোশ্চেন করা হয়, যেমনটা কোশ্চেন আমরা যখন তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেট করছিলাম তখন করেছিলাম, কি কোশ্চেন? ধরে নাও যে যে প্রবাহ ঘনত্ব ভেক্টর তলের সাথে লম্ব দিকে, তবে ওই তলের মধ্য দিয়ে মোট প্রবাহ কত? ধরো আমাদেরকে জিজ্ঞাসা করলো এরকম, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? আমাদেরকে বুঝতে হবে তলের সাথে লম্ব দিকে মানে কি? এটা তল, তার সাথে লম্ব দিকে, তাহলে এই বরাবর, সেই দিকে যে যাচ্ছে, তাহলে তলও এইদিকে, এও এইদিকে। তাহলে এক্ষেত্রে কিন্তু থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, যেটা আমরা জিজ্ঞাসা করলাম, এখনই পড়লাম। তাহলে এক্ষেত্রে আই সমান পাতি জে ইন্টু এ হবে। আবার এটা কোশ্চেন নাম্বার 1। তো কোশ্চেন নাম্বার 2 যদি বলে তলের সাথে সমান্তরাল, তখন আমাদেরকে কিন্তু কেয়ারফুল হয়ে যেতে হবে। বি কেয়ারফুল। এই কোশ্চেনটায় কিন্তু অ্যান্সার ভুল লিখলে চলবে না। তলের সাথে সমান্তরাল মানে এটা তল, তার সাথে সমান্তরাল হচ্ছে যে, কিন্তু তলের সাথে এই যে তল, তার সাথে তো লম্ব দিকে হচ্ছে এ। তাহলে এখানে জে ইজ পারপেন্ডিকুলার টু এ, তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে কারেন্ট কত হবে গো? আই ইকুয়াল টু জে ইন্টু এ ইন্টু কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মানে হচ্ছে পাতি 0। তাহলে এক্ষেত্রে কিন্তু কারেন্ট হচ্ছে 0। তার মানে তলের সাথে লম্ব দিকে না তলের সাথে সমান্তরাল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা ক্যালকুলেশন করব মোট তড়িৎ ফ্লাক্স স্থির তড়িতে আর চলতড়িতের ক্ষেত্রে মোট তড়িৎ প্রবাহ কত, সেই সমস্ত জিনিস যখন ক্যালকুলেট করব, তখন কিন্তু আমাদেরকে বারবার অ্যালার্ট হতে হবে। যখন তলে আবিষ্ট কারেন্ট, তলে আবিষ্ট টোটাল তড়িৎ ফ্লাক্স কত, এরকম ধরনের ক্যালকুলেশন করতে দেবে। ওকে, এবার আমরা আসি ক্যালকুলেশনে। এগুলো আমরা দুটো পরিচয় করলাম। এবার আমরা ক্যালকুলেশন কি করব? এই যে প্রবাহ ঘনত্ব যে, তারপর ধরে নাও বিচলন বেগ,
বিচলন বেগকে আবার অনুপ্রবাহ বেগ বলা হয়। অনুপ্রবাহ বেগ বলা হয়, বিচলনকে অনুপ্রবাহও বলা হয়। ড্রিফট ভেলোসিটি বা ড্রিফট স্পিড, এটা হচ্ছে ভিডি। এদের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব ফার্স্ট। তার জন্য আমরা একটা, ধরে নাও একটা এরকম একটা আমরা কন্ডাক্টর ধরছি, তড়িৎ পরিবহন যেখানে হচ্ছে সেরকম ধরছি, আর ধরে নিচ্ছি যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে বিভব পার্থক্য ধরলাম ভি। আর কি কি ধরবো? মনে করি মুক্ত ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে, মুক্ত ইলেকট্রন ঘনত্ব, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব মানে কি, একক আয়তনে কটা মুক্ত ইলেকট্রন আছে সেটা হচ্ছে এন। এবার এবার টি সময়ে, আর এই যে ক্ষেত্রফল, এই যে তোমার তড়িৎ বাহী তার, তার ক্রস সেকশনাল ক্ষেত্রফল, তড়িৎবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা সমান ধরলাম আই। আর এখানে ধরছি যে জে হচ্ছে ধ্রুবক, আই হচ্ছে ধ্রুবক, লম্বভাবে যাচ্ছে, কোনো থিটার গন্ডগোল নেই। এই সমস্ত জিনিস নিয়ে আমরা কোনো লিটিগেশন আপাতত রাখছি না। এইগুলো আমাদের এইগুলো আমাদের ধরে নেওয়া জিনিস। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আগেই ধরে নিয়েছি, মনে করেছি। এই যে ক্ষেত্রফলটা আমরা এখানে আঁকলাম, এই ক্ষেত্রফলটা হচ্ছে এ। তাহলে এইটা ধরে নাও, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হচ্ছে এ। তাহলে এবার বলো, যদি টি সময়ে, এই দিকটা ধরে নাও পজিটিভ, এই দিকটা ধরে নাও নেগেটিভ, তাহলে টি সময়ে মুক্ত ইলেকট্রন সমূহ, মুক্ত ইলেকট্রন সমূহ পজিটিভ পজিটিভ বিভবের দিকে, ধনাত্মক বিভবের দিকে কতটা সরবে, কতটা সরবে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে আমরা দেখব কত বেগ, সরে যাওয়ার বেগ কত, ভিডি কোন দিকে, এই বরাবর ভিডি যায়। তাহলে একক সময়ে দৈর্ঘ্য কতটা যায় পজিটিভের দিকে, ভিডি। তাহলে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে পজিটিভ বিভবের দিকে সরে যায়, বিভবের দিকে সরে ভিডি পরিমাণ। তাহলে টি সেকেন্ড সময়ে বিভবের দিকে কতটা সরবে, ভিডি ইন্টু টি। তাহলে এই যে পুরো এখানকার যত ইলেকট্রন ছিল, এই এই ইলেকট্রন গুলো, এই ক্ষেত্রফলের এরিয়া ইলেকট্রন গুলো, এটা গেল ভিডি ইন্টু টি। তাহলে এই যে টোটাল আয়তনটা তৈরি করলো, এই টোটাল আয়তনের ইলেকট্রন গুলো বাম দিকে শিফট করলো। তাহলে কখানা ইলেকট্রন শিফট করলো যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিডি ইন্টু টি পরিমাণ দৈর্ঘ্য বাম দিকে শিফট করেছে। তাহলে কটা ইলেকট্রন শিফট করবে? এখানে দেখো একটা সিলিন্ডার তৈরি হচ্ছে, সিলিন্ডারের একটা ভলিউম তৈরি হয়েছে। তাহলে সেই ভলিউম বা সেই আয়তনের মান কত, তাহলে এখানকার আয়তন কতটা হবে সেটা আমরা আগে ক্যালকুলেট করব। এবার আমরা জানি একক আয়তনে মুক্ত ইলেকট্রন কত আছে, এন আমরা জানি। তাহলে আয়তনের সাথে ওই এন কে যদি গুণ করে দিই, তাহলে আমরা বলতে পারবো যে টি সময়ে কটা মুক্ত ইলেকট্রন পজিটিভ বিভবের দিকে শিফট করেছে। আর কটা ইলেকট্রন যদি শিফট করেছে ক্যালকুলেট করে নিই, তাহলে প্রতিটা ইলেকট্রনের আধান হচ্ছে ই। তাহলে ই দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা বলতে পারবো টি সময়ে কতটুকু আধান পজিটিভের দিকে গেছে। তাহলে পজিটিভের দিকে যতটুকু আধান, নেগেটিভ আধান ডান দিক থেকে বাম দিকে যাবে, ততটুকুই কারেন্ট আমার, ততটুকুই আমার পজিটিভ আধান পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। তাহলে এখানে আমাদের ফান্ডাটা কি, আমরা জানতে চাইবো যে টি সময়ে কতটা আধান, নেগেটিভ আধান নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেছে। তাহলে সেখান থেকে আমরা কারেন্ট ক্যালকুলেট করতে পারবো। কারণ ইলেকট্রন যাওয়ার জন্য যে কারেন্টটা বাম দিকে হয়, সেটাই আমরা ধরে নিই পজিটিভ কারেন্ট ডান দিক থেকে বাম দিকে
বা বাম দিক থেকে ডান দিকে। সুতরাং দেখো এখানে যে সিলিন্ডারটা তৈরি করেছে, এই সিলিন্ডারটার এরিয়া হচ্ছে যেখানে ইলেকট্রন গুলো সব মুভ করেছে বাম দিকে মুভ করেছে, এখানে এখানে টোটাল এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে ভিডি ইন্টু টি, এই দৈর্ঘ্য পরিমাণ হয়েছে। এখানকার যে ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে এ, তাহলে আয়তন কত হবে? আয়তন সমান হবে এ ইন্টু ভিডি ইন্টু টি। এবার আমরা কি দেখেছি? একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত? একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত? একক আয়তনে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে এন। তাহলে এই আয়তনে তাহলে এ ইন্টু ভিডি ইন্টু টি, আয়তনে ইলেকট্রন সংখ্যা কত হবে? এন ইন্টু এ ইন্টু ভিডি ইন্টু টি, এত ইলেকট্রন সংখ্যা। তাহলে মোট প্রতিটি ইলেকট্রনের আধান কত? প্রতিটি ইলেকট্রনের আধান কত? প্রতিটি ইলেকট্রনের আধান হচ্ছে ই, আধান সমান ই। তাহলে প্রতিটি ইলেকট্রনের আধান যদি ই হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টি সময়ে প্রবাহিত মোট আধান কত? টি সময়ে প্রবাহিত মোট আধান কিউ সমান এই যে টোটাল নাম্বার এন, মোট ইলেকট্রন সংখ্যা যেগুলো প্রবাহিত হয়েছে সেই প্রবাহিত ইলেকট্রন সংখ্যা কিন্তু প্রতিটি ইলেকট্রনের আধান। তাহলে এটা হবে এন ইন্টু এ ইন্টু ভি সাফিক্স ডি ইন্টু টি ইন্টু ই। এইটা হয়ে গেল তোমার মোট আধান। তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ সমান আমরা কি জানি? তড়িৎ প্রবাহ আই সমান আমরা জানি কিউ বাই টি। তাহলে কিউ এখানে দেখো টি আছে একটা, তাহলে টি দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে এন ই ভিডি ইন্টু এ। এটা আমরা পেলাম সাজিয়ে লিখলে। তাহলে তড়িৎ প্রবাহ কত হলো? আই সমান এন ই ভিডি ইন্টু এ বা এন ই এ ভিডি। তাহলে এখান থেকে আমি পেলাম তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আই সমান এন ই ভিডি ইন্টু এ। তাহলে বলো তো দেখি প্রবাহ ঘনত্ব কত হবে? তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব সমান হয় আমরা জানি জে সমান আই বাই এ। তাহলে আই বাই এ যদি হয় তাহলে এ কেটে যাবে, এন ই ভিডি ইন্টু এ বাই এ। তাহলে এ কেটে দিলাম, কেটে দিলে কি পড়ে থাকছে? জে সমান পড়ে থাকছে এন ইন্টু ই ইন্টু ভিডি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটা কি? তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব এবং বিচলন বেগ বা অণু প্রবাহ বেগের মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এটি হলো নির্ণেয়, যেটা আমরা নির্ণয় করতে চলেছিলাম। তড়িৎ প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব এবং অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ, অনুপ্রবাহ বা বিচলন বেগের মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা গেস করার চেষ্টা করব, এখান থেকে আমরা গেস করার চেষ্টা করব এন মানে, আমরা এন মানে কি ভুলে গেলে চলবে না প্রত্যেকটা জিনিস। এন হচ্ছে একক আয়তনে কখানা মুক্ত ইলেকট্রন থাকে সাধারণত, সেটা সংখ্যা। ই মানে কি? ই হচ্ছে তোমার প্রতিটি ইলেকট্রনের আধান, যেটা 1.6 ইন্টু 10⁻⁻19। ভিডি মানে কি? এই বিচলন বেগ, অনুপ্রবাহ বেগ। আর তড়িৎ প্রবাহ ঘনত্বটা কি? জে। তাহলে এখান থেকে কি আমরা একটা ক্যালকুলেট করতে পারবো যে ভিডি এর মান, ভিডি যেটা বিচলন বেগ, যেটা আমরা আগে আমরা কোয়ালিটেটিভ ডিসকাশনের সময় আমি বলেছিলাম যে ভিডি এর মান কিন্তু অত বেশি হয় না গো, খুবই অল্প পরিমাণ হয়। সেটা কি সত্যি? সেটা কি প্রমাণ করতে পারি? তাহলে দেখি আমরা একটা সাধারণ জেনারেল কেস দেখি। তাহলে ভিডি এর মান কেমন রেঞ্জে হয়, কেমন হয়? আমরা কোয়ালিটেটিভ যখন স্টাডি করেছি তখন আমরা বলেছি খুবই অল্প হয়। এখান থেকে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে
যে আমরা যখন সুইচ টিপে দিই হঠাৎ করে আলো জ্বলে যায় কিন্তু খুব অল্প হয় কেন? তো সেটার আমরা এক্সপ্লেনেশন দেব। কিন্তু তার আগে আমরা জানার চেষ্টা করব এই যে বিচলন বেগ, এই বিচলন বেগ খুব অল্প হয় কেন? কেন সেটা আমরা বুঝেছি ধাক্কা খাওয়ার জন্য। কিরকম রেঞ্জের অল্প হয় সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে ফর্মুলা কি পেলাম? ফর্মুলা পেলাম J সমান N ইনটু E ইনটু VD। আমরা ক্যালকুলেট করব এইটাকে জানার চেষ্টা করব এটার ভ্যালু কেমন। তাহলে আমরা লিখি VD সমান আমরা লিখতে পারি J বাই N ইনটু E। এবার আমরা ধরে নাও একটা তার নিলাম যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরে নাও I ইকুয়াল টু হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কথার কথা। আর এর ক্ষেত্রফলটা ধরে নাও কথার কথা এটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার একটা তার, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং এর ক্ষেত্রে আমরা ভিডি কত সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। এবার দেখো আমরা আই পেয়ে গেলাম, এ পেলাম, এটা মিলিমিটার স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কোয়ার হবে। এবার ই মানে তো আমরা জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। আর এনটা মোটামুটি একটা ধাতুর ক্ষেত্রে 2 থেকে 5 ইন্টু 10 টু দি পাওয়ার, ধরো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 28 পার মিটার কিউব। তাহলে এত সংখ্যক থাকে 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার যদি ঘনক আমরা নিই তাহলে এইরকম লেভেলের কিন্তু মুক্ত ইলেকট্রনের ঘনত্ব থাকে একক মিটার কিউবে প্রায় 2 থেকে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 28 মিটার কিউব থাকে। তাহলে এগুলো ভ্যালুগুলো পুট করি, পুট করলে কি পাই আমরা দেখি। তার আগে দেখো এই জে মানে আমরা লিখতে পারি আই বাই এ। তাহলে আই বাই এ লিখলাম জে এর জায়গায়, আর এখানে যেমন এন ই আছে সেগুলো থেকে গেল। তাহলে সব ভ্যালুগুলো আমরা বসাই। তাহলে ভিডি সমান আই বাই এন, সরি আই বাই এ ইন্টু এন ইন্টু ই। তাহলে আই কত 2 অ্যাম্পিয়ার ধরেছি কথার কথা, এ কত 10 টু দি পাওয়ার মাইনাস 6 পেয়েছি, এন কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 28, আর এইটা ধরে নাও ইলেকট্রনিক চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এত কত? এত মিটার পার সেকেন্ড, কারণ এটা বেগ। সব এসআই পদ্ধতিতে নিয়েছি। দেখো 2 2 কেটে দিলাম, সাপোজ কেটে দিলাম। এটা দেখো 19 আর 6 হচ্ছে 25, 10 টু দি পাওয়ার মাইনাস মাইনাস 25, আর এটা 10 টু দি পাওয়ার 28। তাহলে 1 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত মিটার পার সেকেন্ড হচ্ছে। তাহলে এটাকে যদি 1ই ধরে নিই, ধরো কথার কথা, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস মোটামুটি 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পার সেকেন্ড হচ্ছে। তার মানে সেন্টিমিটার পার সেকেন্ড যদি করি তাহলে 100 দিয়ে গুণ হবে। তা 10 টু দি পাওয়ার মাইনাস 1 সেন্টিমিটার পার সেকেন্ড মানে 1/10 সেন্টিমিটার পার সেকেন্ড। সো ইট ইজ ভেরি 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 স্মল, খুব ছোট্ট অ্যামাউন্ট উইথ রেসপেক্ট টু স্পিড অফ লাইট। যখন আমরা সুইচ টিপি তখন আলোর বেগে একটা লাইট জ্বলে যায়, একটা ফ্যান চলতে শুরু করে। এবার প্রশ্ন হচ্ছে যে অনুপ্রবাহ বেগ এত কম হওয়া সত্ত্বেও কেন, অনুপ্রবাহ বেগ এত কম হওয়া সত্ত্বেও কেন আমরা সুইচ টিপে দিলে সঙ্গে সঙ্গে আলো জ্বলে যায়? তাহলে যদি আমরা প্রশ্ন করি, প্রশ্ন হচ্ছে অনুপ্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। এটা আমরা দেখলাম তড়িৎ প্রবাহিত হয় অনুপ্রবাহের জন্যই। ক্যালকুলেশনে দেখা গেল, ক্যালকুলেশনে দেখা গেল অনুপ্রবাহ বেগের মান বা ড্রিফট বেগের মান বা বিচলন বেগের মান খুবই অল্প। কিরকম? 1/10 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1 মিলিমিটার যাচ্ছে। তাহলে অনেক দূরে যেখানে আমি এখানে সুইচ টিপছি, অনেক দূরে একটা লাইট জ্বলবে, সেটা তো কয়েক সেকেন্ড পর জ্বলা উচিত। কিন্তু কিন্তু সুইচ অন করার সাথে সাথে করার সাথে সাথে
বাল্ব বলো, ইলেকট্রিক বাল্ব বলো, ফ্যান বলো, ইলেকট্রিক ফ্যান বলো, সঙ্গে সঙ্গে সাথে সাথে জ্বলে বা চলেও যায়, জ্বলে বা চলতে শুরু করে কেন? এটা তোমরা ভেবো, নেক্সট ক্লাসে আই উইল অ্যান্সার। ওকে, তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা এটা অ্যান্সার দেওয়ার পরে পরেই আমরা শুরু করব জে ইকুয়াল টু সিগমা ই। এই জে হচ্ছে ভেক্টর, সিগমা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ওহম সূত্রের আর একটা রূপ। এটা বলবো, বলার পর আমরা মোবিলিটি বা সচলতা মিউ, এটার সাথে এটা কি জিনিস সেটা আমরা জানার চেষ্টা করব, এবং এর যে রিলেশন গুলো আছে ভিডির সাথে, হ্যাঁ, মিউ এর কি রিলেশন, ই এর কি রিলেশন, এই সমস্ত জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। আর ভি ইকুয়াল টু আই আর, এইটাই যে তোমার এদিক থেকে প্লাস এদিক থেকে, এটাই যে জে ইকুয়াল টু সিগমা ই, এই দুটো যে একই কিন্তু আলাদা রূপ, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক রূপ। এটা বাইরে থেকে দেখলে ভোল্টেজ মাপলাম, কারেন্ট মাপলাম, এরকম ম্যাক্রোস্কোপিক রূপ। এটা মাইক্রোস্কোপিক, এবং এরা যে একই সূত্র, তাহলে নিশ্চয়ই এটা থেকে এটা, এটা থেকে এটা প্রমাণ করা যাবে। সেই প্রমাণগুলো আমরা দেখলে এই চ্যাপ্টারটা আমাদের ক্লোজ হবে। তো দ্যাট ইজ ফর টুডে। গুড নাইট।